এসএম অনলাইন ম্যাথ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে থেকে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি প্রিলিমিনারি টেস্টের জন্য গণিতের যে সিলেবাস রয়েছে তা বিস্তারিত আমরা আমাদের চ্যানেলে ধারাবাহিক ক্লাসে আলোচনা করব। আজকের এই ক্লাসটি সংখ্যাতত্ত্ব বা থিওরি অফ নাম্বারসের উপরে। এটা হচ্ছে ডাব্লিউবি এসএলএসটি পিটি 2022-এর অঙ্কের ফার্স্ট ক্লাস। তো তোমরা এই ক্লাসগুলো নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্ব, থিওরি অফ নাম্বারস। আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 1। এরপরে ধারাবাহিকভাবে ক্লাসগুলো কিন্তু আমাদের আপলোড হবে। তো আজকে সংখ্যাতত্ত্বের অঙ্কগুলোতে যাওয়ার আগে প্রথমে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব, যে স্বাভাবিক সংখ্যা কোনটা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি, সেগুলো জেনে নিয়ে তারপরে আমরা অঙ্ক শুরু করব। তো দেখো, প্রথমে আমি লিখে রেখেছি স্বাভাবিক সংখ্যা কোনগুলো। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করতে করতে যতদূর যাওয়া যাবে এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো সবসময় পজিটিভ হবে, নেগেটিভ কিন্তু হবে না। ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা গেল। তারপরে দেখো অখণ্ড সংখ্যা কি। অখণ্ড সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলোর সাথে যদি আমরা শূন্য যোগ করে দেই, মানে শূন্য সহ সমস্ত স্বাভাবিক সংখ্যাই হচ্ছে অখণ্ড সংখ্যা। মানে শূন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করতে করতে যত দূর যাওয়া যায়, 100, 200, 1 কোটি, 2 কোটি এরকম করতে করতে, মানে এগুলো শেষ নেই। এটা হচ্ছে অখণ্ড সংখ্যা, ঠিক আছে, শূন্য সহ। আর পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে -1, -2, -3, -4, -5 এরকম করতে করতে যত দূর যাওয়া যায় তার সাথে শূন্য এবং 1, 2, 3, 4, 5 সবগুলো মিলে হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে মাইনাস যুক্ত সংখ্যাগুলো তার সাথে শূন্য এবং পজিটিভ সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। একটা দেখো গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সংখ্যা জানতে হবে, যেটা হচ্ছে মূলদ সংখ্যা। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মন দিয়ে তোমরা দেখবে। কি বলা হয়েছে যে মূলদ সংখ্যা কি? এই সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায়। ঠিক আছে, মূলদ সংখ্যাকে p/q আকারে লেখা যাবে, যেখানে p ও q পূর্ণ সংখ্যা। এই যে p আর qটা কি হবে? পূর্ণ সংখ্যা হবে। এবং q, এই যে qটা নট ইকুয়াল টু 0, তার মানে কিউটা শূন্য হওয়া যাবে না, তবেই সেটাকে মূলদ সংখ্যা বলতে পারবে। কি করতে হবে? মূলদ সংখ্যাগুলো p/q আকারে লেখা যাবে, যেখানে p ও q দুটো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি তার আগে বললাম আমি, -1, -2, -3 এরকম করতে মাইনাস সংখ্যাগুলো সাথে শূন্য এবং পজিটিভ সংখ্যা। ঠিক আছে, p q হচ্ছে সেই পূর্ণ সংখ্যা হবে। আর একটা শর্ত দেওয়া হয়েছে, q নট ইকুয়াল টু 0, মানে নিচের সংখ্যাটা শূন্য হওয়া যাবে না, তবেই সেটাকে মূলদ সংখ্যা বলতে পারবো। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি দিয়ে রেখেছি, তোমাদের মূলদ সংখ্যা চেনার ক্ষেত্রে সুবিধা হবে, যে আবৃত ও সসীম দশমিক সংখ্যাগুলি মূলদ সংখ্যা হয়। ঠিক আছে, আবৃত ও সসীম দশমিক সংখ্যাগুলি মূলদ সংখ্যা হয়। এই জিনিসটা আমি ভেঙে তোমাদেরকে বোঝাবো। উদাহরণ দেখো, কি বলা হয়েছে? 7। এই 7 একটা মূলদ সংখ্যা। কেন বলো তো? এই 7কে আমি যে p/q আকারে লিখতে পারবো। ঠিক আছে, 7কে আমরা p/q আকারে কিন্তু লিখতে পারবো। কিভাবে p/q আকারে লিখতে পারছি দেখো, এই 7কে আমরা এভাবে লিখতে পারবো না? 7/1 অবশ্যই লিখতে পারবো, তাই না? 7-এর নিচে 1 কিন্তু আমরা ধরে নিতে পারি মনে মনে, কারণ 1 দিয়ে 7কে ভাগ করলে 7ই পাবো। তাহলে 7/1 আমরা লিখতে পারছি। তাহলে এখানে p বলতে হচ্ছে 7 আর q বলতে হচ্ছে এখানে 1। আর বলা হয়েছিল q নট ইকুয়াল টু 0 হবে, মানে q নট ইকুয়াল টু 0, মানে q সমান সমান শূন্য হওয়া যাবে না। q সমান সমান এখানে 1 আছে, তাহলে আমরা কি 7কে কি অবশ্যই মূলদ সংখ্যা বলতে পারবো। ঠিক আছে, একই রকম ভাবে দেখো 5/3 আছে, এটাকেও আমরা p/q আকারে লিখতে পারছি। p বলতে এখানে 5 আর q বলতে এখানে 3। ঠিক আছে, এখানে q নট ইকুয়াল টু 0 আছে, তার মানে এটাকেও আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। এই যেখানে 16 আছে √ওভার দিয়ে যদি দেখো যে কোনো পূর্ণবর্গ সংখ্যা রয়েছে, তাহলে সেটা অবশ্যই মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, এটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা থাকলে √ওভার দিয়ে, তাহলেই তোমরা মূলদ সংখ্যা বলতে পারবে। এখানে যদি কথা 18 লেখা থাকতো, তাহলে কিন্তু আমরা মূলদ সংখ্যা লিখতে পারতাম না। ঠিক আছে, এখানে যদি √25 থাকতো তাহলে মূলদ সংখ্যা, √36 থাকতো, 81 থাকতো। ঠিক আছে, কারণ 6 6 36, 9 81, তাহলে সেগুলোকে কিন্তু মূলদ সংখ্যা বলতে পারবো। এক কথায় তোমাদেরকে মাথায় রাখতে হবে, √ওভার যুক্ত পূর্ণবর্গ সংখ্যাটাই হচ্ছে তোমার হলো মূলদ সংখ্যা। তারপরে দেখো, এখানে দেখা আছে 3.2, তার মাথায় পৌনঃপুনিক মানে আবৃত দশমিক দেওয়া আছে। এটাকে, এই যে মাথায় যে দশমিক থাকে সেটাকে আবৃত দশমিক বলে। তো আবৃত দশমিক থাকলে সেটা অবশ্যই মাথায় রাখবে মূলদ সংখ্যা হবে। আবৃত দশমিক থাকলে সেটা অবশ্যই মূলদ সংখ্যা হবে। কারণ দেখো, আমি একটা বৈশিষ্ট্য লিখেছি যে আবৃত ও সসীম দশমিক সংখ্যাগুলি মূলদ সংখ্যা হয়। সসীম দশমিক মানে কি? মানে দশমিকের শেষ আছে, দশমিকের পরের একটা সংখ্যা শেষ আছে। ঠিক আছে, সেগুলো হচ্ছে সসীম দশমিক। আবৃত দশমিক যেহেতু আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, এটাও দেখো আবৃত দশমিক আছে 37.237, 2 থেকে 7 পর্যন্ত, এটা পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে 2 3 7 এটা হচ্ছে আবৃত দশমিকের মধ্যে আছে। তো আবৃত দশমিক যেহেতু আছে, তাহলে সেটা কি হবে? অবশ্যই আমাদের মূলদ সংখ্যা কিন্তু হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এবার দেখবো আমরা অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যাটা দেখো কি বলছে। অমূলদ সংখ্যা
এখানে দেওয়া আছে যে এই সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে লেখা যায় না। ঠিক আছে, মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় আর অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না, যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যাকে চেনার একটা সহজ আমি নিয়ম এখানে লিখে রেখেছি যে অনাবৃত্ত মানে হচ্ছে আবৃত দশমিক থাকবে না, অনাবৃত ও অসীম দশমিক। অসীম দশমিক মানে কি, যার শেষ নেই, সেই সংখ্যাগুলিকে অমূলদ সংখ্যা বলা হয়। উদাহরণ দেওয়া আছে, দেখো √2। আমি এর আগে মূলদ সংখ্যা বোঝানোর সময় বলেছিলাম যে √25 থাকলে সেটা মূলদ সংখ্যা। যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, যে √2 দেওয়া আছে, 2কে তো আর তুমি বর্গমূলটা হটাতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা এটাকে অমূলদ সংখ্যা বলবো। √7 এটাকেও আমরা অমূলদ সংখ্যা বলবো। এখানে যদি √9 লেখা থাকতো তাহলে কিন্তু সেটা মূলদ হতো, কারণ আমি বলেছি √এর ভেতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তবে সেটা মূলদ হয়। যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাই আমরা অমূলদ সংখ্যা, এটা মাথায় রাখবে। পাইটাও কিন্তু তোমাদের অনেক সময় পরীক্ষায় জানতে চাওয়া হতে পারে যে পাই দিয়ে বলা হলো এটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এরকম অপশন দেওয়া হবে। তো তখন তোমরা অবশ্যই লিখবে অমূলদ সংখ্যা। ঠিক আছে, তারপরে দেখো একটা সংখ্যা, বড় একটা সংখ্যা দিয়েছি 1.213421567 তারপরে আবার ডট 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 দেওয়া আছে, তার মানে কি এর শেষ নেই। ঠিক আছে, আরো চলতেই থাকবে। ঠিক আছে, এই সংখ্যাগুলো অবশ্যই মাথায় রাখবে অমূলদ সংখ্যা। আমি কি বলেছিলাম, অনাবৃত। দেখো এর মাথায় কিন্তু কোনো আবৃত দশমিক নেই। তারপর কি বলা হচ্ছে, অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যা এর শেষ নেই, তো আরো চলতে থাকবে, 9 7 এরকম আরো আসতেই থাকবে, আবার 2 1 3 এরকম করে আসতেই থাকবে, মানে শেষ নেই, অসীম। তার জন্য আমাদের মাথায় রাখতে হবে অনাবৃত, যেহেতু এর মাথায় আবৃত দশমিক নেই আর অসীম দশমিক সংখ্যা, তার জন্য এই সংখ্যাগুলোকে আমরা কিন্তু অমূলদ সংখ্যা বলবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এবার দেখবো, দেখো বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে যে সমস্ত মূলদ আর অমূলদ মিলে বাস্তব সংখ্যা হয়। যত মূলদ সংখ্যা আছে আর অমূলদ সংখ্যা আছে সবকিছু মিলেই কিন্তু কি হয়, বাস্তব সংখ্যা হয়। আশা করি তোমরা কিন্তু বুঝেছো যে কোনটা পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, অখণ্ড সংখ্যা, মূলদ অমূলদ সংখ্যা তোমাদের কিন্তু বোঝানো হলো। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তো এবার আমরা এই অধ্যায় থেকে অঙ্কগুলো আলোচনা করব। তোমরা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা নিজের অঙ্কগুলো সমাধান করতে পারবে। ঠিক আছে, তো অমূলদ সংখ্যা বোঝানো হয়েছিল। এগুলো, এই যে অঙ্কগুলো, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এগুলোকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, এই √2কে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না। ঠিক আছে, তো যাই হোক, এবারে আমরা অঙ্কে চলে যাব। দেখব যে 1 নম্বর অঙ্কটি আমি তোমাদের জন্য কি রেখেছি। দেখো 1 নম্বর অঙ্কটা আমি কি রেখেছি, যে কোনটি মূলদ সংখ্যা। এখানে অপশন দেওয়া আছে 4টা, তো এর মধ্যে কোনটি মূলদ সংখ্যা সেটা আমাদের বের করতে হবে। এখানে আছে √3। তো √3 মাথায় রাখবে, যেহেতু 3টা কি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে নিশ্চয়ই এটা অমূলদ সংখ্যা। আমি বলেছিলাম √এর নিচে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে, পূর্ণবর্গ সংখ্যা থাকে, তাহলেই সেটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। এখানে যদি 9 লেখা থাকতো, √9, তাহলে আমরা কিন্তু সেটাকে মূলদ সংখ্যা বলতে পারতাম। যেহেতু √এর নিচে একটা অপূর্ণবর্গ সংখ্যা রয়েছে, পূর্ণবর্গ সংখ্যা না যেহেতু 3, তার জন্য এটা অমূলদ সংখ্যা। একই রকম ভাবে √7, এই 7টাও যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, তাই এটাও কিন্তু অমূলদ সংখ্যা। ঠিক আছে, এবার দেখো কি আছে, 3/2, এটা কিন্তু মূলদ সংখ্যা। কারণ দেখো এটাকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। এখানে পি বলতে 3 আর কিউ বলতে 2, আর কিউ নট ইকুয়াল টু 0। এই যে কিউ বলতে এখানে 2 তো আর শূন্য না, তাই না? কিউ এর মানে এখানে 2 আছে, শূন্য নেই, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা। আর এই যে 3 আর 2 অবশ্যই কিন্তু পূর্ণ সংখ্যা। এর জন্য কিন্তু আমরা এই যে এটাকে বলতে পারবো যে অপশন সি, এটা কিন্তু মূলদ সংখ্যার একটা উদাহরণ। ঠিক আছে, অপশন সিটা কিন্তু আমরা সঠিক অ্যান্সার বলতে পারবো। ঠিক আছে, আবারও বলছি, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, আর পি কিউ দুটাই কিন্তু একটা পূর্ণ সংখ্যা। আবার কি, যে কিউ নট ইকুয়াল টু 0, তার জন্য এটাকে আমরা কিন্তু সঠিক অ্যান্সার বলবো। আর উদাহরণ বোঝানোর সময় কিন্তু তোমাদের বোঝানো হয়েছিল যে পাই কথাটা কিন্তু অবশ্যই সবসময় মাথায় রাখবে একটা অমূলদ সংখ্যা। পাই কিন্তু সবসময় অমূলদ সংখ্যা হয়ে থাকে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর অঙ্ক। এবার দেখো 2 নম্বরটা কি রেখেছি, 32.362। তো 6 থেকে 2 পর্যন্ত এখানে কি দেওয়া আছে, আবৃত দশমিক দেওয়া আছে। এখান থেকে এটুকুটা কি আছে, আবৃত দশমিক। তো আমি বলেছিলাম আবৃত দশমিক যুক্ত সংখ্যাগুলো সমস্তই কি হবে, মূলদ সংখ্যা হয়। ঠিক আছে, তাহলে অপশন বি এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো। ঠিক আছে, আবৃত দশমিক থাকলে সেটা মূলদ সংখ্যা হয়। তারপরে দেখো 3 নম্বরে দেওয়া আছে 5 যোগ √7 হলো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অবাস্তব সংখ্যা। কি হবে, মাথায় রাখবে সবসময় যে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার যোগফল সবসময় অমূলদ সংখ্যা হয়। 5 একটা কি মূলদ সংখ্যা, 5কে কি তুমি নিশ্চয়ই এটা মূলদ সংখ্যা। কেন বলো তো, 5টা তো মূলদ সংখ্যা, কারণ 5কে তুমি 5/1 লিখতে পারছো, তাহলে পি বাই কিউ আকারে লিখতে পারছো। তাহলে 5টা কি, 5টা হচ্ছে একটা কি সংখ্যা,
মূলদ সংখ্যা, আর এই যে √7 এটা কি একটা অমূলদ সংখ্যা। তাহলে এটা মূলদ সংখ্যা আর এটা অমূলদ সংখ্যা। তাহলে মূলদ আর অমূলদ সংখ্যার যোগফল সবসময় কি হয়, মাথায় রাখবে অমূলদ সংখ্যা হয়। তার মানে এখানে অপশন বি এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো। ঠিক আছে, এবারে আমরা দেখবো 4 নাম্বার অঙ্ক কি বলছে। দেখো 4 নাম্বারটা কি বলছে, 1 থেকে 100 পর্যন্ত পরপর সংখ্যার যোগফল কত। এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষাতে দেখতে পাও, তোমরা কিভাবে করবে? 1 থেকে 100 পর্যন্ত, বা 1 থেকে 500 পর্যন্ত, বা 150 পর্যন্ত, বা 1000 পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে বলা হয় এত পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত, তাহলে তোমরা কিভাবে করবে বলো তো? আমাদের সূত্র আছে একটা, সেই সূত্রটা মাথায় রাখবে, n ইন্টু n প্লাস 1/2। এই সূত্র দিয়ে তুমি প্রথম থেকে যত পর্যন্ত বলবে সেই পর্যন্ত সংখ্যার যোগফল কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবে। এখানে 1 থেকে 100 পর্যন্ত দেওয়া হয়েছে, আবার 1 থেকে 200 পর্যন্ত দিতে পারে, 150 পর্যন্ত দিতে পারে, 1 থেকে 50 পর্যন্ত দিতে পারে। ঠিক আছে, শুরুটা 1 থেকেই হতে হবে, 1 থেকে 100 পর্যন্ত বা 150 পর্যন্ত যতই দিক, আমরা n ইন্টু n প্লাস 1/2 এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কের সমাধান করতে পারবো। এখানে n বলতে কি, n বলতে কয়টা সংখ্যার কথা বলা হয়েছে? 1 থেকে 100, তার মানে 100টা সংখ্যার কথা বলা হয়েছে। তাই আমরা কি করব, n এর মান হচ্ছে 100 বসাবো। ঠিক আছে, কেন 100 বসালাম? যদি আমাদের 1 থেকে 150 পর্যন্ত পরপর সংখ্যাগুলির যোগফল জানতে চাওয়া হতো, তাহলে n এর মান আমরা 150 বসাতাম। যদি 1 থেকে 30 পর্যন্ত জানতে চাওয়া হতো সংখ্যাগুলির যোগফল, ঠিক আছে, তাহলে আমরা n এর মানটা 30 বসাতাম। যেহেতু আমাদের এখানে 1 থেকে 100 পর্যন্ত বলা হয়েছে, তাই আমরা n এর মানটা কত বসাবো? 100। তো এখানে মানটা বসাচ্ছি, দেখো n এর বদলে আমরা 100 লিখছি। তাহলে 100 ইন্টু এই যেখানে n এর মান বসাতে হবে আবার 100, এই যে যোগ 1, আর নিচে দেখো যে 2 আছে, 2 লিখলাম। এবার কাটাকাটি করবো আমরা, কত হচ্ছে 2 দিয়ে এটা কাটবো, 2 অক্ষে 2, 50 দুগুণে 100। তাহলে কি থাকছে ওপরে? এখানে 50, আর এই যে ব্যাকেটটা উঠিয়ে দিলাম, তার মানে কি গুণ 100 আর 1 যোগ করলে কত হয়? 101। এবার 101 এর সাথে 50 গুণ করে দিলে কিন্তু উত্তরটা পেয়ে যাব। তো গুণ করব, প্রথমে আমরা 5 দিয়ে এটাকে গুণ করছি। ঠিক আছে, 101 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 505 হবে। ঠিক আছে, আর এই যে এই শূন্যটা আছে, একটা পিছনে শূন্য দিয়ে দিলাম, তাহলে কত হলো? 5050। তাহলে আমরা এখানে মিলাবো কোনটা সঠিক। 1 থেকে 100 পর্যন্ত পরপর সংখ্যাগুলির যোগফল হবে অপশন এ 5050, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা পেলাম। ঠিক আছে, এই সূত্রটা তোমরা কিন্তু খাতায় নোট করে নিতে পারো। ঠিক আছে, এই সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখব যে 5 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 5 নাম্বার অঙ্কটি বলছে 1 থেকে 20 পর্যন্ত পরপর সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত। বর্গের সমষ্টি, ঠিক আছে, বর্গের সমষ্টি মানে কি? 1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার যোগ 4 এর স্কোয়ার, এরকম করতে করতে 5 এর স্কোয়ার, এরকম করতে করতে আবার 20 পর্যন্ত। ঠিক আছে, 20 স্কোয়ার যোগ করলে আমরা কত পাবো সেটা আমাদের কিন্তু বের করতে হবে এই অঙ্কটায়। তো এই ধরনের অঙ্ক যদি দেয় কখনো, যে 1 থেকে শুরু করে 20, 25, 30 যাই দিক, সেক্ষেত্রে আমাদের বর্গের সমষ্টি বের করার নিয়মটা হচ্ছে যে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ভাগ 6। এই সূত্রটাও তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, কি বললাম যে 1 থেকে 20 পর্যন্ত, বা 1 থেকে যত দূরই দিক 30, 40, 50 যে পর্যন্ত সংখ্যার পরপর সংখ্যাগুলির বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, 6 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এই সূত্রটা তোমরা মাথায় রাখবে। তাহলে n এর মান এখানে কত? যেহেতু 20 পর্যন্ত বলা হয়েছে, তাই n এর মানটাও এখানে কিন্তু আমাদের 20 লিখতে হবে। ঠিক আছে, তো এখানে 20 লিখছি, তাহলে 20, তারপরে n এর মান এখানে 20 লিখলাম, যোগ 1। ঠিক আছে, যোগ 1 হলো। তারপরে দেখো 2n মানে কি? n মানে হচ্ছে 20, তাহলে 2n মানে 20 দুগুণে 40, এখানে লিখবো 40 যোগ এই যে 1 লিখলাম, এখানে ভাগ কত আছে? 6 আছে। ঠিক আছে, এবার দেখো কত হচ্ছে আমাদের এখানে, এখানে আমরা এখানে গুণ করে যোগ করে করে লিখবো। এখানে 20 আছে, 20 লিখলাম, তার সাথে ব্যাকেটটা হটিয়ে দিলাম, ব্যাকেট হটিয়ে দিলে গুণ লিখতে হবে, 20 আর 1 21, তার সাথে দেখো 40 আর 1 যোগ করলে 41, তাহলে গুণ 41, নিচে কত আছে? 6 আছে, 6টা লিখলাম। এবার দেখো কাটাকাটি করবো, 3 দিয়ে কাটতে পারবো, 3 দিয়ে হচ্ছে 3 দুগুণে 6, 3 7টা হচ্ছে 21। ঠিক আছে, আবার 2 দিয়ে এটাকে কাটতে পারবো, 2 দিয়ে এটাকে কাটলে 2 অক্ষে 2, 10 দুগুণে 20, তাহলে কত হচ্ছে? এখানে দেখো 10, 7 আর 41 গুণ করতে হবে, 7-এর সাথে 41 গুণ করলে কত হয়? 7 অক্ষে 7, 4 7টা 28, আর এই যে 10টা গুণ আকারে আছে, তাহলে 10 লিখলাম। তাহলে এটার সাথে যদি গুণ করে দিই তাহলে কত হবে? 2 8 7 0। ঠিক আছে, তাহলে কত হলো? 2870। আমরা গুণ করে পেলাম 2870। তাহলে মেলাবো কোনটা অপশন সঠিক? এখানে দেখতে পাচ্ছি অপশন বি, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা দেখবো 6 নাম্বার অঙ্ক কি বলছে। দেখো 6 নাম্বার অঙ্কটি কি বলছে। 6 নাম্বার অঙ্কে বলছে দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত।
এই ধরনের অঙ্ক যদি আসে যেখানে যোগফল দেওয়া থাকবে আর বিয়োগফল দিয়ে আমাদের বলা হবে যে সংখ্যাটির মধ্যে বড় কোনটা সংখ্যা দুটোর মধ্যে, তখন আমরা কি করবো বলতো, যেটা যোগফল আছে তার সাথে আমরা যেটা বিয়োগফল আছে ওটাকে যোগ করে দেবো। তাহলে 30 আর 18 যোগ করলে কত হলো 48, যেটা বেরোবে যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলেই আমরা বড় সংখ্যাটি পেয়ে যাব। 2 দিয়ে ভাগ করলে কত হবে 24, এই 24ই হচ্ছে বড় সংখ্যা। ঠিক আছে, কি বললাম, যেখানে যোগফল আর বিয়োগফল দেওয়া থাকবে সেখানে আমরা কি করব, যোগফল আর বিয়োগফলকে যোগ করব, যোগ করলে কত পেলাম 48, যোগ করে যেটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে বড় সংখ্যা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 24 হচ্ছে বড় সংখ্যা। ঠিক আছে, খুব সহজে কিন্তু আমরা অঙ্কের উত্তরটা বের করে ফেললাম। যদি ধরো কথার কথা আমাদেরকে ছোট সংখ্যাটি জানতে চাওয়া হতো যে দুটি সংখ্যার যোগফল 30 বিয়োগফল এত হলে ছোট সংখ্যাটি কত, সেক্ষেত্রে আমরা যোগের বদলে কি করতাম, বিয়োগ করতাম। তাহলে 30 থেকে আমরা হচ্ছে 18কে বিয়োগ করতাম, 30 থেকে 18 বিয়োগ করলে কত হয় 12 হয়, আবার 12কে তারপরে আবার কি করতাম 2 দিয়ে ভাগ করতাম, তাহলে কত হচ্ছে 6। এই 6 হচ্ছে ছোট সংখ্যা। ঠিক আছে, বড় সংখ্যা বের করতে গেলে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোট সংখ্যা বের করতে গেলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। গেল এটা। এবার 7 নম্বর অঙ্কটা দেখবো কি বলছে, দেখো 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত। 561 মৌলিক উৎপাদক, তাকে উৎপাদকের বিশ্লেষণ করব আমরা। 561কে উৎপাদক বিশ্লেষণ করলে কত কত দিয়ে যাবে, প্রথমে 3 দিয়ে দেওয়া যাবে। দেখো 3 দিয়ে দিলে কি হবে, 3 দিয়ে কি করে বুঝলাম আমি বলতো, যে 3 দিয়ে ভাগ যাবে এটা, তো সবগুলো যোগ করতে হয়। 6 এর আগে কত হয় 7, 7 আর 5 কত হয় 12 হয়। তাহলে যোগফল যেহেতু 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12, তার মানে পুরো সংখ্যাটাকেই 3 দিয়ে কিন্তু ভাগ করা যাবে। এটা 3 দিয়ে ভাগ করা যাবে কিনা সেটা বোঝার একটা সংক্ষিপ্ত বা ছোট নিয়ম বলতে পারো। ঠিক আছে, সংখ্যাগুলি যোগফলকে 3 দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যাটাই কিন্তু ভাগ করা যায়, সেভাবে আমি বুঝতে পেরেছি 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 অক্ষে 3, তাহলে 3 8 24 আর 3 7 21, 187 হলো। ঠিক আছে, এবার দেখো এটাকে আবার ভাগ যাবে, কত দিয়ে দেবো 11 দিয়ে ভাগ যাবে। 11 দিয়ে ভাগ করলে কত হবে, 11 কে 11, 7 11 77, মানে 17 হলো, আর ভাগ যাবে না। তাহলে উৎপাদকগুলি কি কি হলো, এই যে 561 মৌলিক উৎপাদকগুলি কি 3, তারপর হচ্ছে 11 আর হচ্ছে 17, এগুলোর আমাদের যোগফল জানতে চাওয়া হয়, তাহলে যোগ করে দেবো 3 যোগ 11 যোগ 17, কত হচ্ছে যোগ করলে তোমার হচ্ছে 3 আর 17 যোগ করলে 20, 20 আর 11 যোগ করলে হচ্ছে 31, তাহলে কত হলো 31। তাহলে কোনটা অপশন মিললো, অপশন বি, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা পেলাম। তো প্রিয় ভিউয়ার্স, পরের অঙ্কে যাওয়ার আগে তোমাদের একটা জানিয়ে রাখি একটা কথা, যে আমাদের চ্যানেলে ম্যাথ শর্ট ট্রিক্স অনেকগুলো আপলোড করা হয়েছে, মোটামুটি 150 খানার মতো। তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে চাইলে আমাদের দেখো আই বটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তোমাদের কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। যাই হোক, এবার আমরা দেখবো 8 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 8 নম্বর অঙ্ক একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি রেখেছি। এখানে বলছে যে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 15 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। কি বলা হয়েছে, বলা হয়েছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 15 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। কি দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে 15 দিয়ে 12 দিয়ে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে কি থাকবে, 4 করে ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে 4 করে ভাগশেষ থাকবে, 10 15 12 দিয়ে ভাগ করতে হবে। এই ধরনের অঙ্কগুলো আসলে প্রথমে আমরা কি করব, 10 যে সংখ্যাগুলো দেওয়া থাকবে 10 15 12, এগুলোর আগে প্রথমে আমরা লসাগু করব। ঠিক আছে, প্রথম আমাদের চোখ বন্ধ করে প্রথম কাজ হবে লসাগু করা। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে লসাগু করবো না গসাগু করবো, অনেক সময় তো গসাগু করতে হতে পারে। হ্যাঁ, গসাগু করতে হতে পারে। তো তোমরা দেখবে কি করে বুঝবে যে লসাগু করতে হবে, তোমরা দেখবে যে কি বলা হয়েছে অঙ্কে, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 15 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তার মানে কি এই অঙ্কটার উত্তর কি হবে, 10 15 12 থেকে বড় বেরোবে উত্তরটা, তাই না। নিশ্চয়ই অঙ্কের অপশনগুলো দেখো, 964 784 992 996, তার মানে কি অঙ্কের উত্তরগুলো কি বড় আছে এই 10 15 12 থেকে। আর মাথায় রাখবে যখনই অপশনগুলো বড় থাকবে তখন মাথায় রাখবে যে লসাগু করতে হয়। এটা তোমাদের বোঝানোর জন্য, মানে তোমরা যাতে বুঝতে পারো লসাগু না গসাগু, সেই জন্য কিন্তু আমি বোঝালাম। আর যদি দেখো যে উত্তরগুলো এগুলো সংখ্যাগুলোর থেকে ছোট আছে, তাহলে বুঝবে যে এখানে গসাগু করতে হবে। ঠিক আছে, তোমাদের যাতে তোমরা বুঝতে পারো এর জন্য আমি তোমাদের কিন্তু একটা ট্রিক্স আকারে বলে দিলাম লসাগু না গসাগু হবে। তাহলে আমরা প্রথমে কি করবো, 10 15 12 হলে লসাগু করবো। তো প্রথমে কত দিয়ে দেবো, 2 দিয়ে, 5 দুগুণে 10, 15কে ভাগ যায় না, 15ই থাকবে, 6 দুগুণে 12। আবার আমরা কি করবো, 3 দিয়ে দিতে পারবো। তাহলে কত হচ্ছে, 5কে ভাগ যাবে না, 5ই থাকবে, 3 5 15, 3 দুগুণে 6। আবার দেখো 5 দিয়ে দিতে পারবো, তাহলে 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 2 থাকছে। তাহলে লসাগু কত হচ্ছে, অতএব লসাগু হচ্ছে 2 গুণ 3 গুণ 5, একগুলো লেখার দরকার নেই, গুণ 2, কত হচ্ছে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। আমরা লসাগু কত পেলাম, 60। আমাদের যেটা লসাগু পেলাম সেটা দিয়ে আমরা কি করব, আমাদের বলা হয়েছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। তো
তো 60 দিয়ে আমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব। 60 দিয়ে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে কি করতে হবে, ভাগ করতে হবে। এই 60 দিয়ে আমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হয়েছে। তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে, লসাগু করে যেটা পাবো সেটা দিয়ে আমরা, যেহেতু আমাদের প্রশ্নে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বলা হয়েছে কোন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে 4 অঙ্কের সংখ্যাকে ভাগ করতাম। ঠিক আছে, এখানে ভাগ করছি, 1 দিয়ে প্রথমে যাবে 60 হবে, এখানে কত থাকবে 9, 6 3 9, তাহলে 39 হচ্ছে, ভাগ যাচ্ছে না, তাহলে আবার কি করব 9 কেটে আনবো। ঠিক আছে, তো এবার 9 কেটে আনলাম, কত দিয়ে দেওয়া যায় দেখো, 5 দিয়ে দিলে 300, 6 দিয়ে দিলে 360, 7 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তাহলে 6 দিয়ে দিতে হবে, 6 6 36, মানে পিছনে একটা শূন্য থাকবে। কত হচ্ছে এখানে 9 থেকে 6 গেলে হচ্ছে 3, 39, আর ভাগ যায় না, তাহলে অবশিষ্ট কত হচ্ছে ভালো করে খেয়াল করো, অবশিষ্ট হচ্ছে 39। এই 39 বেশি আছে কোথায়, এই 999 এর মধ্যে। এই 999 এর থেকে যদি 39 কম থাকতো, ঠিক আছে, এই 999 থেকে যদি 39টা কম থাকতো তাহলে কিন্তু ভাগটা মিলে যেত। ঠিক আছে, কি বললাম, এই 39 যদি এখানে না থাকতো, এই বিয়োগ করে যদি আমরা শূন্য পেতাম, মানে এখানে যদি মিলে যেত, তাহলে 39 থাকতো না, তাই না? তাহলে কি এখানে 39টা বেশি আছে আর ভাগ যাচ্ছে না, তো 39 বেশি আছে কার মধ্যে, এই 999 এর মধ্যে 39 বেশি আছে, তার জন্য 60 দিয়ে কিন্তু ভাগটা মিলছে না, তাই না? 39 বেশি আছে, তাই আমরা কি করব, 999 থেকে 39টাকে বিয়োগ করে দেবো। এখানে 999 লিখলাম, তার থেকে 39টা বিয়োগ করে দিলাম। কেন বলতো, কারণ হচ্ছে 39টা তো এই সংখ্যার মধ্যে বেশি আছে, তাই আমরা কমিয়ে দিচ্ছি। তো বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 3 গেলে 6, আর সামনে 9, 960। এই 960 কিন্তু একটা সংখ্যা বেরোলো যেটা কিন্তু 60 দিয়ে ভাগ করা যায়, তাই না? এখানে যদি 960 থাকতো, এই যে 960 থাকলে কিন্তু মিলে যেত ভাগটা। 39 বেশি ছিল, তাই আমরা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে দেখতে পাচ্ছি 960 বেরোলো। ঠিক আছে, এখনো কিন্তু অঙ্ক শেষ হয়নি। তারপরে কি বলছে দেখো, প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। যেহেতু আমাদের 4 ভাগশেষ রাখতে হবে, এই 960কে তুমি যদি ধরো 10 দিয়ে ভাগ করো, ভাগ মিলে যাবে। 15 দিয়ে ভাগ করো, 960কে ভাগ মিলে যাবে। 12 দিয়েও যদি 960কে ভাগ করো, ভাগ মিলে যাবে। কিন্তু আমাদের 10 15 12 দিয়ে ভাগ করে ভাগ মিলানো যাবে না। কি বলছে, 4 অবশিষ্ট থাকতে হবে। তার মানে কি 4 বেশি থাকতে হবে। তাহলে 4 বেশি রাখতে গেলে কি করতে হবে, বেশি রাখতে গেলে 4 যোগ করে দিতে হবে। তাহলে কত হবে, 960 আর 4 যোগ করলে 964। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম যে 964। ঠিক আছে, যে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 964 সংখ্যাকে 10 15 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ কিন্তু থাকবে। এখানে আমরা বলতে পারবো অপশন এ, এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারলে। প্রথমে লসাগু করতে হবে, লসাগু করার পরে আমাদের যে অঙ্কের বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা বলবে সেটাকে আমরা ভাগ করব, ভাগ করে দেখবো যে ভাগশেষ থাকছে কিনা। ভাগশেষ যেটা থাকবে সেটাকে বিয়োগ করে দেবো, কারণ সেটা বেশি হয়ে গেছে। তো বিয়োগ করার পরে আমাদের আবার কি বলা হয়েছে, প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকতে হবে, মানে বেশি থাকতে হবে, তাই না? তাই আবার 4 যোগ করে দিলাম, তাহলে আমরা উত্তর পেলাম 964। ঠিক আছে, এবারে আমরা দেখব 9 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 9 নাম্বার অঙ্কটি কি বলছে, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 24 32 দ্বারা বিভাজ্য তা হলো। এখানে বিভাজ্য বলতে 16 দিয়ে ভাগ করা যাবে, 24 দিয়ে ভাগ করা যাবে, আবার 32 দিয়েও ভাগ করা যাবে, কিন্তু সংখ্যাটা কি হতে হবে, পূর্ণবর্গ হতে হবে। ঠিক আছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা কি করব, এই অঙ্কগুলো নির্ণয় করার জন্য আমি প্রথমেই বলেছি 16 24 32 দিয়ে ভাগ যাবে, তার মানে কি সংখ্যাটা নিশ্চয়ই এগুলোর থেকে বড় হবে। অপশনগুলো আমাদের দেখা যাচ্ছে বড়, তাহলে অবশ্যই কি হবে, এই সংখ্যাগুলোর কিন্তু লসাগু আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। তো আমরা লসাগু প্রথমে করব। দেখো 16 আছে, 24 আছে, আর 32 আছে। প্রথমে 2 দিয়ে দিচ্ছি, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 16 দুগুণে 32। আবার 2 দিয়ে দিব, 2 দিলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আবার আমরা 2 দিয়ে দেবো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2, 3, 2 দুগুণে 4, আর কিন্তু যাবে না। তো এবার আমাদের যেহেতু পূর্ণবর্গ সংখ্যা তৈরি করতে হবে, ঠিক আছে, এর জন্য আমাদের জোড়া জোড়া তৈরি করতে হবে, জোড়ায় জোড়া। ঠিক আছে, তো আমরা আগে এখানে লিখে নিচ্ছি লসাগু কত হচ্ছে। দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, একটা লেখার দরকার নেই, গুণ 3 গুণ 2, আমাদের জোড়া তৈরি করতে হবে। তো দেখো এখানে এটার একটা জোড়া তৈরি হয়েছে, ঠিক আছে, এটার একটা জোড়া তৈরি হয়েছে, 2 2 মিলে একটা জোড়া তৈরি হয়েছে। কিন্তু দেখো এই 3-এর কোনো জোড়া নেই, তার জন্য আমাদের এখানে একটা 3 গুণ করে দিতে হবে। কেন 3 গুণ করলাম, যেহেতু আমাদের পূর্ণবর্গ সংখ্যা তৈরি করতে হবে, আর পূর্ণবর্গ সংখ্যায় মনে রাখবে অবশ্যই জোড়া থাকবে। যেহেতু এখানে 3-এর জোড়া ছিল না, এই 3-এর জোড়াটা কিন্তু ছিল না, এর জন্য আমি এখানে এই 3 গুণ করে একটা জোড়া তৈরি করলাম। এখানে দেখো এই 2-এরও জোড়া নেই, এর জন্য আমাদের এই জোড়া তৈরি করার জন্য এর সাথে আমাদের একটা 2 গুণ করে দিতে হবে। ঠিক আছে, কেন গুণ করছি, জোড়া কেন তৈরি করছি, জোড়া তৈরি করার কারণ হচ্ছে আমাদের অঙ্কে বলা হয়েছে পূর্ণবর্গ সংখ্যা।
পূর্ণবর্গ সংখ্যায় কি থাকে, জোড়া থাকে। এই যে এই 2 এর জোড়া এটা, এই 2 এর জোড়া এটা, এই 3 এর জোড়া এটা, আর এই 2 এর জোড়া এটা আমরা নিলাম। ঠিক আছে, এবার গুণ করে দিলে আমরা অঙ্কের উত্তরটা কিন্তু পেয়ে যাব। তো গুণ করছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ঠিক আছে, 16, 3 16 কত, 48, ঠিক আছে। এটুকুটা কত গুণ করলাম, 48, 48 দুগুণে কত, 48 দুগুণে হচ্ছে 96, 96 এর সাথে এখানে দেখো 6 আছে, 3 দুগুণে 6, তাহলে 96 গুণ হচ্ছে 6, গুণ করলে কত হচ্ছে দেখো, 6 6 36 এর 6, হাতে 3, 6 নং 54, 54 আর 3 হচ্ছে 57, তাহলে কত হলো, গুণ করে আমরা কত পেলাম, 576। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশন এ, এটা কিন্তু সঠিক অ্যান্সার। আমরা বলতে পারবো যে এই সংখ্যাগুলো দিয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 576কে কিন্তু ভাগ করা যাবে। আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা দেখবো 10 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 10 নম্বর অঙ্কটি কি বলছে, বলছে যে 200 ও 300-র মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। অঙ্কটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো কিভাবে করবো আমরা, যেহেতু বলছে 200 ও 300-র মধ্যে কোন সংখ্যাকে ভাগ করতে হবে, তাহলে 6, 8, 9-এর থেকে সংখ্যাটা বড় নিশ্চয়ই উত্তরটা। তাহলে আমরা কি করবো, এটা লসাগু করবো। প্রথমে লসাগু করবো, 6, 8 আর হচ্ছে 9, লসাগু করছি। তো 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 9কে ভাগ করার জন্য 9 লিখলাম। আবার 3 দিয়ে দিব, 3 অক্ষে 3, 4 থাকবে, 3 3-কে 9, আর ভাগ যাবে না। তাহলে লসাগু কত হচ্ছে, 2 গুণ 3 গুণ 4 গুণ 3 কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে 4 6 24, 24 আর 3 গুণ করলে কত হয়, 24 আর 3 গুণ করলে হচ্ছে 72, 3 24 এবং 72 হলো। তাহলে লসাগু কত হলো আমাদের, 72 হলো। এবার আমাদেরকে কি বলা হয়েছে, 200 ও 300-র মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে, 200 আর 300-র মধ্যে কোন বৃহত্তম সংখ্যা। তাহলে 72কে তো আমরা কি করতে পারবো বলতো, এই 6 দিয়ে ভাগ করতে পারবো, 8 দিয়েও ভাগ করতে পারবো, 9 দিয়েও কিন্তু ভাগ করলে 72 মিলে যাবে। এবার আমাদের বলা হয়েছে 200 আর 300-র মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে 72-এর সাথে আমরা কি করব, 2 গুণ করে দিলাম, কত হচ্ছে হিসেব করে দেখবো। 72-এর সাথে আবার 3 গুণ করে দেখবো কত হয় দেখবো। 72-এর সাথে আবার 4 গুণ করে দেখবো কত হচ্ছে দেখবো, ঠিক আছে। আবার 72-এর সাথে 5 গুণ করে দেখবো কত হচ্ছে। কেন দেখছি, আমাদের সংখ্যাটা তৈরি করতে হবে কি, 200 থেকে 300-র মধ্যে। ওর জন্য আমরা 2 গুণ করে, 3 গুণ করে, 4 গুণ করে, 5 গুণ করে দেখছি। তো 72-এর সাথে 2 গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 144। এটা কিন্তু 200-র মধ্যে হলো না, তাহলে এটা এই সংখ্যাটা বাদ। তারপর 3 দিয়ে গুণ করছি, 3 দুগুণে 6, 3 7 21, 216 হলো। এই 216টা কিন্তু 200-র মধ্যে, তাহলে এই সংখ্যাটা আমরা নিতে পারবো। তারপরে দেখো আমাদের যেহেতু বলা হয়েছে বৃহত্তম সংখ্যা কিন্তু, ঠিক আছে, তাহলে বড় সংখ্যাটা নিতে হবে। 200 আর 300-র মধ্যে বড় সংখ্যাটা, 4 দিয়ে 4 দুগুণে 8, আর 4 7 28, তাহলে 288। 5 দিয়ে গুণ করলে 5 দুগুণ 10, 0 হাতে 1, 5 7 35, 1 36, 360। এটা 300-র বেশি হয়ে গেল, তো এই সংখ্যাটা বাদ। আর 144 এটাও কিন্তু 200-র ছোট, তাহলে এই দুটো সংখ্যা বাদ, 144ও বাদ আর 360 বাদ। তাহলে মাঝখানে থাকলো 216 আর 288। তো এটা হচ্ছে 200 থেকে 300-র মাঝখানে সংখ্যা এই দুটা। তো আমাদের যেহেতু বৃহত্তম সংখ্যাটা নিতে বলেছে, তাই আমরা বড় সংখ্যাটা নিব, তাহলে 288-কে নিব। এবার 288-র সাথে কি বলা হয়েছে, অঙ্কটি কিন্তু শেষ হয়নি, এখন কি বলছে যে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। যেহেতু 5 অবশিষ্ট থাকবে, অবশিষ্ট মানে কি, বেশি থাকবে। তো 5 বেশি থাকা মানে কি, এই 288 এটা বড় সংখ্যা সবচেয়ে, 200 আর 300-র মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে, এর মধ্যে দেখতে পেলাম 288। যেহেতু 5 অবশিষ্ট থাকবে, 5 অবশিষ্ট মানে 5 বেশি থাকবে, তাই আমরা 5 এর সাথে কি করে দেবো, যোগ করে দেবো। তো যোগ করলে কত হবে দেখো, 5 যোগ করলে কত হয়, 293 হচ্ছে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে 293 সংখ্যাটিকে যদি আমরা 6, 8, 9 দিয়ে ভাগ করি, হ্যাঁ, 200 আর 300-র মাঝখানের সংখ্যা কত, 293, এটাই সবচেয়ে বড় সংখ্যা, যেটাকে 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে কি থাকবে, 5 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো যেখানে 2 দিয়ে কেন গুণ করলাম, 3 দিয়ে কেন গুণ করলাম, 4, 5 দিয়ে কেন গুণ করলাম। কারণ আমাদের যেহেতু বলা হয়েছে 200 থেকে 300-র মধ্যে সংখ্যা তৈরি করতে হবে। আর যেহেতু 72 একটা লসাগু, তো কার লসাগু, 6, 8, 9-এর, তো 6 দিয়েও তুমি 72-কে ভাগ করতে পারবা, 8 দিয়েও ভাগ করতে পারবা, 9 দিয়েও ভাগ করতে পারবা। যেহেতু দেখো 6 দিয়ে 72 যদি মিলে যায়, তাহলে তো এই পুরো 144টাও ভাগ করা যাবে। আবার এই 8 দিয়েও কিন্তু তুমি 216-কেও ভাগ করতে পারবা, আবার 9 দিয়েও কিন্তু তুমি 216-কেও ভাগ করতে পারবা। তার মানে এই যে 6, 8, 9 এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু তুমি প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু এগুলো ভাগ করা যায়। ঠিক আছে, তো যাই হোক, এর জন্য আমরা 200 থেকে 300-র মাঝখানের সংখ্যা যেহেতু নির্ণয় করতে হবে, তার জন্য আমরা 2, 3, 4, 5 এভাবে করে সংখ্যা গুণ করে দেখলাম। আর বড় সংখ্যা যেহেতু বলা হয়েছে, তাই 288 নিলাম। আর আমাদের আরেকটা কথা বলা হয়েছে যে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, তার জন্য 5 অবশিষ্ট মানে বেশি থাকবে, তাই আমরা 5 যোগ করে 293 কিন্তু অঙ্কের উত্তর বের করতে পারছি। ঠিক আছে, তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের অঙ্কের ক্লাস। এরপরের দিনে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।